সীমান্ত জেলা লালমনিরহাট মাদক চোরাচালানের হটস্পট। শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে সাঁড়াশে অভিযান পুলিশের, ঠেকাতে মরিয়া পাচারকারীরা। নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের টেটা যুদ্ধ, আহত 15। খেয়াঘাটে ভাড়ার টাকা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ। নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতায় আশাবাদী বগুড়াবাসী। 1.5 দশকের বঞ্চনা ঘুচিয়ে উন্নয়নের সিঁড়িতে আরও এক ধাপ এগোনোর প্রত্যাশা। এবং আশুলিয়া রিয়ারপুরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে শিল্প কারখানার দূষিত নোংরা পানিতে সয়লাব এলাকা। জনপ্রতিনিধি পরিবর্তন হলেও ভাগ্য বদলায় না মানুষের। দর্শক, শাহবাগে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি থেকে শাহবাগে কলম সমর্পণ যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। কৌরি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে প্রাথমিকের যে শিক্ষকরা যে 3 দফার দাবিতে আন্দোলন করছিল তাদের সঙ্গে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা শাহবাগ থেকে কিন্তু জাতীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ থানার সামনে অবস্থান নিলে অবস্থানের এক পর্যায়ে কিন্তু আপনার পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। সে এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় খুব দ্রুতই, সেক্ষেত্রে পুলিশ সদস্যরা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করেন এবং সেই সাথে কিন্তু তারা রাবার বুলেট নিক্ষেপ করেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি একজনকে কিন্তু আহত হয়েছেন এবং এখন কিন্তু এই শাহবাগ থানার সামন থেকে কিন্তু তাদেরকে কিন্তু এই সরিয়ে দেওয়া হলে তারা কিন্তু এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ সংলগ্ন যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন, তারা কিন্তু এই স্থানটিতে আছেন এবং সামনে কিন্তু তারা কিন্তু মারমুখী অবস্থায় রয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে কিন্তু যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দুই পক্ষেরই কিন্তু অনেক একেই আহত হয়েছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন তারা এই ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনায়। এই মুহূর্তে দেখছেন এলাকাটিতে পুলিশ এবং যে সাধারণ শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু মারমুখী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনারা দেখছেন হচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু হচ্ছে এই পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় বা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই বিষয়টি করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং দেখছেন হচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যাতে শিক্ষকদেরকে দ্রুত গতিতে এই সড়কটি যাতে সাধারণ মানুষকে শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া যায়। এবং এই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি 2-1জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে, কারণ 2-1জন আহত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকাটি শাহবাগের যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু শাহবাগ মোড় থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তারা অবস্থান করছেন। এবং আরেকটি বিষয় যে তারা কিন্তু 3 দফা দাবিতে, এই যে প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু 3 দফার দাবিতে কিন্তু গতকালকে রাত থেকে জাতীয় শহীদ মিনার এলাকায় থাকেন এবং সকাল থেকে কিন্তু শহীদ মিনারে তারা কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন এবং তারা সেখান থেকে কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে তাদের যে একটি দাবি দিয়ে দেওয়া হচ্ছে কলম বিরতি, সেটি কলম সমর্পণ দিয়ে তারা হচ্ছে শাহবাগ মোড় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু এই ঘোষণা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষকরা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের 10ম গ্রেড সহ যে 3 দফা দাবি রয়েছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালনের এক মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল শাহবাগ থানার সামনে সেই জায়গাটিকে কিন্তু তারা ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করেন, ভেঙে সামনে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি হচ্ছে পরিস্থিতি কিন্তু একটু স্বাভাবিক রয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যখন প্রায় হচ্ছে 20 মিনিটের মতো
20 মিনিটের মতো কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন কিন্তু পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। এই ছিল কৌরি আমার কাছে হচ্ছে শাহবাগ এলাকা থেকে সবশেষ তথ্য। পরবর্তীতে আমরা বিস্তারিত তথ্য আরও জানাতে পারবো নতুন কোনো তথ্য আসলে আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে খেয়াঘাটে ভাড়ার টাকা ও আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। টেটা বিদ্ধ সহ আহত হয়েছেন 15 জন। সকালে সদর উপজেলার মাধবদীর জিত্রামপুরে সকালে মাইকে ঘোষণার পর দুপুর পর্যন্ত দুই দফায় সংঘর্ষ হয়। পুলিশ জানায়, জিত্রামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গেল সোম ও মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ সদস্য। ভোরে পুলিশ সদস্য না থাকার সুযোগে মাইকে ঘোষণা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের 15 জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা গ্রেপ্তারের ভয়ে পলাতক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আধুনিক ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। তাছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। এছাড়া নগরবাড়ি নদী বন্দর সম্পর্কে উপদেষ্টা বলেন, আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের কারণে এরই মধ্যে সুফল মিলছে। ভবিষ্যতে সুযোগ হলে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা করা হবে। ইনভেস্টমেন্ট কোথেকে আসবে? আমরা কোথায় ইনভেস্টমেন্ট করবো? আপনি যদি পোর্টগুলোতে ইনভেস্টমেন্ট আসছে সেটাকেও যদি আমরা বলি যে না না হবে না, এটা আমরাই করব, আমরা তো করতে পারি নাই ভাই। ওদের চিটগাং পোর্ট মডার্নাইজ হয় নাই। জি হয়েছে, ওই একই অবস্থাতে আছে। কিছুটা হয়তো একটু হ্যান্ডলিংয়ে উন্নতি হয়, আবার কিছুটা আবার ওরকম হয়ে যায়। চট্টগ্রাম, ঝিনাইদহ ও ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ হয়। এতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গণতন্ত্র সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে সকালে জেলা কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় বক্তারা ঝিনাইদহ 2 আসনে বিএনপির দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এছাড়া ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সকালে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের চর ভদ্রাসনে ঝাড়ু মিছিল হয়েছে। সকালে চর ভদ্রাসন উপজেলার MK ডাঙ্গি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল। তিনি অভিযোগ করেন, এর আগে বহিরাগতরা গিয়ে নির্বাচনী প্রচারণা করে বিজয়ী হয়েছেন। এছাড়া রাতের আধারে তারা নির্বাচনী ব্যানার ও পোস্টার ছেঁড়া হয়েছে অভিযোগ করে ক্ষোভ জানান তিনি। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী সহ দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। নানা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের। শোভাযাত্রায় প্রায় 3000 মোটরসাইকেল নিয়ে বের হন তারা। তবে ভোটাররা বলছেন, নির্বাচনে যোগ্য শিক্ষিত যে প্রার্থী জনগণের জন্য কাজ করবেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম বুলবুল ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। তবে অন্য দলের কোনো প্রার্থী এখনো চোখে পড়েনি। খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিয়েছে জামায়াত ইসলামী। সকালে জেলা জামায়াত আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও জেলা জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে। এ সময় তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেন। 18 জন ব্যবসায়ীকে 5000 টাকা করে সহায়তা দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হয় 23টি প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের সোনা মসজিদ সীমান্তে লং মার্চ হয়েছে। আজ শনিবার দুপুরে ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ আয়োজনের সুপ্রিম কোর্টের আইনজীবীরা লং মার্চ শুরু করে সোনা মসজিদ 0 পয়েন্ট সমাবেশ কর্মসূচি পালন করেন। সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় ষড়যন্ত্র, সীমান্তে হত্যাসহ 5 দফা দাবি তুলে ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। বক্তারা বলেন, সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF।
তারা নিরস্ত্র শান্তিপ্রিয় বাংলাদেশি কৃষকদের একের পর এক হত্যা করছে ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় ষড়যন্ত্র বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে নতুন নতুন ফাঁদ তৈরি করছে ভারত। দিনাজপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। সমাবেশের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান তারা, যাতে মুক্তিযুদ্ধের আদর্শ চিরজীবী থাকে। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। জয়পুরহাটে ডাকাতি হওয়া মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় 2টি মাইক্রোবাস সহ আন্তজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে জয়পুরহাট পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তাররা হলেন রুবেল ফরাজি, সোহেল আবিদ, জাহিদ হাসান ও কামরুল ইসলাম। পুলিশ সুপার জানান, 3টি আলাদা ডাকাতির ঘটনায় মামলা হলে জয়পুরহাট গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। এদিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাব রেজিস্ট্রার অফিস এলাকায় একটি সন্দেহজনক মাইক্রোবাসের অবস্থানের খবরে মধ্যরাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কয়েকজন পালিয়ে যায়। সকালে পুলিশ জানায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর টাউন হলে সভায় বক্তারা সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণের দাবি জানান। সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং গণমাধ্যমের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। সিলেটে বাইসাইকেল চালিয়ে তারুণ্যের জয়যাত্রায় সামিল হলেন জেলা প্রশাসক সারোয়ার আলম। সকালে নগরের কিনব্রিজ এলাকায় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সাইক্লিং ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তিনি। এরপর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সারোয়ার আলম। জেলা প্রশাসন ও ট্যুরিজম বোর্ড আয়োজিত ক্যাম্পেইনে অংশ নেন 5 শতাধিক সাইক্লিস্ট ও স্বেচ্ছাসেবী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে সুন্দর ও পর্যটক বান্ধব নগরের বার্তা ছড়িয়ে পড়বে। তরুণদের হাত ধরে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সাইকেল র্যালিটি কিনব্রিজ থেকে লাক্কাতুরা চা বাগান পর্যন্ত পথ ঘুরে আসে। এছাড়া স্বেচ্ছাসেবকরা নগরের বেশ কিছু সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালান। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এতদিন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কোন প্রশ্ন তুলিনি। যথাযথ প্রক্রিয়া ইংরেজিতে লেখা হয়েছিল, সেটা ডিউলি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ ঢাকা, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই ডিউলি শব্দটা বাংলা ভাষণের যথাযথ প্রক্রিয়া বলা হয়েছে, সেটাই এখন স্বাধীনতার ঘোষণাপত্রের দলিল হিসেবে সংরক্ষিত আছে। যদি তাই হয়, তৎকালীন প্রধানমন্ত্রী, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব সেটা বলেন নাই কেন? তাই যদি হয়, নেতা ও পিতা নামে যে পুস্তক লিখিত হয়েছে তাজউদ্দিন সাহেবের কন্যা লিখেছেন, সেখানে যেটা বলা হলো যে আব্বু একটি ক্যাসেট রেকর্ডার নিয়ে 25 তারিখের মধ্যরাতের আগে শেখ মুজিবুর রহমানের কাছে গেলেন এবং বললেন, পরিস্থিতি অনুযায়ী আমরা আপনার ঘোষণা সেটা প্রকাশ করবো, আপনি এখন রেকর্ড করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তিনি বললেন, আমি কোন বিচ্ছিন্নতাবাদী সংগ্রামের নেতা হতে চাই না। তিনি কোন রেকর্ড দিতে রাজি হলেন না। অথচ 10 এপ্রিলের সেই স্বাধীনতা ঘোষণাপত্রে কিভাবে আসলো যে যথাযথ প্রক্রিয়ায় তিনি ঘোষণা দিলেন? আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যায় ভরপুর রাজনীতি। আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়ে কোনদিন প্রশ্ন তুলিনি। আমরা বলবো যে মাসুদুল হক নামে একজন বিখ্যাত সাংবাদিক আছেন, তার একটি পুস্তক আছে, আমাদের সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি। স্বাধীনতার ঘোষণা, মিথ ও দলিল, এই নামে বইটা সবাই পড়বে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উপরে এর চাইতে সমৃদ্ধ এবং
গবেষণাধর্মী কোন প্রকাশনা আমি আজ পর্যন্ত পাইনি। এটা 10-12 বছর আগের একটা প্রকাশিত পুস্তক, সবাই পড়বে এটা। সেখানে যেটা শেখ মুজিবুর রহমান বেতার বার্তা নাকি যেন টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে বলে যে দাবি করে আওয়ামী লীগ, সেটা বিশ্লেষণ করতে গিয়ে তখন চট্টগ্রামের তৎকালীন টেলিগ্রাম অফিস, ঢাকার অফিস এবং তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি সকল কিছু যে শাটডাউন ছিল, বন্ধ ছিল, এই সমস্ত কিছু সাক্ষ্য সহ প্রমাণ সহ নেতৃবৃন্দের বক্তব্য সহ এখানে উল্লেখ আছে। সুতরাং মিথ্যার উপর দাঁড়িয়ে তো আর রাজনীতি করা যায় না। আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে। তখন বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য যে আসন বরাদ্দ ছিল এলএফওর মধ্যে পার হেড ওয়ান ভোট 56% সিট, সেই হিসাবে 162টা আসে এবং রিজার্ভ সিটের মধ্যে 107টা আসে 169-এর মধ্যে। এই অংশে মানুষ বাংলাদেশের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে 160 এবং 167টা আসন দিয়েছিল। এই ইতিহাস তোমরা পড়বে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ঐক্যে পৌঁছতে অন্তর্বর্তী সরকারের 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আগামী সোমবার। এখনও দলগুলো আলোচনায় বসতে পারেনি। 9টি দল বৈঠক করলেও জামায়াতের ডাকে সাড়া দেয়নি বিএনপি। এমন অবস্থায় গণভোট আয়োজনের আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসার তাগিদ দলটির। জামায়াতের দাবিকে জবরদস্তিও বলছে অন্যান্য দল। সরকারের পক্ষ থেকে তাড়া দিয়ে আবারও বলা হয়েছে ঐক্যে না হলে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপি ও কয়েকটি বাম ঘরানার দল ছাড়া ঘটা করেই জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এখন অপেক্ষা সনদ বাস্তবায়নের, কিন্তু এরই মধ্যে এর পদ্ধতি এবং গণভোট কবে হবে এসব নিয়ে দেখা দিয়েছে বিরোধ। গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভার পর রাজনৈতিক দলগুলোকে একমত হতে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এই সময় যখন শেষ হতে চলছে তখনও বিএনপি, জামায়াত সহ দলগুলো যৌথ আলোচনায় বসেনি, উল্টো জড়িয়েছে বাহাসে। সংযোজন হবে ভবিষ্যতের রাজনীতি। এমন অবস্থায় শনিবার রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার বিষয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রযুক্তিবিদ নির্ভর একটি নির্বাচনী। বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক। বিচার সংস্কারের ব্যাপারে যেমন কমিটেড, একই সাথে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য সেই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোনোভাবে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, পিছিয়ে যায়, ঝুঁকির মধ্যে পড়বে, বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। জামায়াত বলছে জবরদস্তি নয়, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চান তারা। আকাঙ্ক্ষাটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। জুলাই যোদ্ধাদের যে আত্মহুতি বা আত্মত্যাগ, তার প্রতি সম্মান, শ্রদ্ধা, মর্যাদার স্বীকৃতি সব মিলে অভিপ্রায়, সবচাইতে বড় অভিপ্রায় হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, নতুন বাংলাদেশ চাই। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু কিছু বক্তব্য এমন সময় আসে অ্যাজ ইফ তারা স্যাক্রিফাইস করেছে, তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে। আমরা মনে করি আমাকে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে এটা পরিবর্তন করতে হবে। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না এখানে। উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই কালচারও কেন ঢুকতে চায় না, মাথায় ঢুকে না কেন আমি বুঝি না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে অতি দ্রুতই বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সহনশীল হওয়ার পাশাপাশি রাষ্ট্রের স্বার্থে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান আলোচকদের। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই। আরেকটি বিষয়, আপনাদের যে
মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে বলেছেন, আমি আমার নেতার কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে আপনি যখন মনোনয়ন দেবেন সেটাকে বিবেচনায় রেখে যথাসম্ভব তাদেরকে মনোনয়ন দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পরিচয় আমরা বাংলাদেশী, যা এরই ভিতরে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদেরও কেউ কেউ এই বিষয়টি তুলে ধরেছেন তাদের বক্তব্যে। একজন বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকুই অধিকার, কারো বেশি কারো কম তা নয়, কিন্তু সমান, আপনার এবং আমার সমান। আমরা যেই ধর্ম যেই গোষ্ঠীরই হই না কেন। এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, এবং সেটি হলো রাষ্ট্র ও সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগৌরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয়। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয়। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি, বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি, তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই 50 লক্ষ বা তারও কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে 1.5 লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন। 700-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ, খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল। এবং এসবেরই মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন। পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ডান কিংবা বাম, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, ভিন্ন দল মতের কেউই সেদিন নিরাপদ ছিল না। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা, কিংবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল, সেই হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি। গত 1.5 দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ, সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল, প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি। প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এই কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু আমাদের কারো কোনো পরিচয়, কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারই দেশের
প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমান। টেলিকম শিল্পে দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করেছেন টেলিকম শিল্পের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নতুন অবকাঠামো ও লাইসেন্সিং নীতিমালা এবং টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়ায় বিদেশি কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিয়ে দেশীয় উদ্যোক্তাদের কোণঠাসা করা হচ্ছে। শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত এক আলোচনা সভায় এসব অভিযোগ করেন টেলিকম খাতের দেশীয় প্রতিষ্ঠানগুলো। তাদের অভিযোগ, নতুন অধ্যাদেশ কার্যকর হলে ইন্টারনেটের দাম গড়ে 20% পর্যন্ত বাড়বে। তাতে কম দামে ইন্টারনেট পাওয়ার অধিকার বঞ্চিত হবে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের শঙ্কা, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেট ব্যান্ডউইথের খুচরা ও পাইকারি বাজার দেশীয় উদ্যোক্তাদের পরিবর্তে বিদেশি কোম্পানির কাছে জিম্মি হয়ে যাবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।